অশ্রু সজল সামাজিক যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডক্টর তাপস কুমার, সম্পাদনা নির্দেশনা অভিনয় অপূর্ব চক্রবর্তী, সাজসজ্জা মাইতি পোশাকালয়, মাস্টার নিরঞ্জন, সুর প্রচলিত, দল ম্যানেজার সুব্রত চ্যাটার্জি। আজকের যাত্রাপালা স্বপ্ন ছিল, আশা ছিল, কে জানত সবই ভুল। জীবন মধ্যে জয় হতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। সবই তো বধির হয়ে গেছে গো মা। কে আপনি? আমি 7 রাজার ধন এক মানিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি, আর সেই সম্পদ ওই হারানো মানিকের হাতে গচ্ছিত করে দিতে পারে, তবেই তো আমার ছুটিব না। আপনার 7 রাজার ধন মানিক পেয়েছি? না, তাকেই তো খুঁজছি, কিন্তু ওই দানবকে যখন আমি খুঁজে পেয়েছি, আমার দৃঢ় বিশ্বাস হারানো মানিক আমি ঠিক খুঁজে পাবো। কি বলছেন আপনি? কি বলছেন আপনি বাবা? দানব, দানব গো মা, দানব। হ্যাঁ, তুমি তো সাক্ষাৎ দেবী গো মা। আমি যে তোমার মধ্যে তৃণমূল শক্তির আওয়াজ দেখতে পাচ্ছি, আর আমার মনে হচ্ছে তুমিই পারবে দেবী দুর্গা হয়ে ওই অসুরটাকে এই নিধন করতে। কি বলছেন আপনি বাবা? বাবা, বাবা, তুমি আমার বাবা বললে? এই সমাজের সবাই যাকে নাকি ভিখারি, পাগল, প্রেতাত্মা বলে বিদ্রুপ করে, তাকে কিনা বাবা বললে? পেয়েছি, পেয়েছি, পেয়েছি। আমার হারানোর অতীতের একটু হলো খুঁজে পেয়েছি। আজ আমি খুঁজে পেয়েছি। উনি কে তা আমি জানি না, কিন্তু উনি যাই হোক না, এই বাড়ির সাথে তার অতীতে কিসের সম্পর্ক আমি বলতেও পারবো না। কেমন আছিস? বাড়ির বাবা, মা, দাদা, বৌদি সবাই কেমন আছে? বল না, কেমন ভালো আছে? তুই কেমন আছিস না দিদি? আমি ভালো নেই রে ভাই, আমি ভালো নেই। আমার এই বাড়িতে যে ভীষণ বিপদ রে ভাই। কি হয়েছে দিদি? আমার ওই ভাসুরটা হচ্ছে একটা আস্ত শয়তান। সে চায় তার ভাই এবং তার ভাই তাকে বিয়ে করবে, তার সম্পত্তি নিজে তাকে টিকিয়ে নিতে। সেই জন্য তো আমার ভাসুর আমার স্বামীর ওপর প্রচন্ড ভাবে অত্যাচার চালিয়েছে। আমার স্বামী পালিয়ে গেছে। বলিস কি? আরে ভাই, আর এই সম্পত্তি বলেছে এই দলিলে সই করে দিতে। কেন বলতো? আমার শ্বশুরকে কিছু কিছু পরে আমার খুন করেছে, আর বলেছে আমার স্বামী যে বিয়ে করবে সে যেন এই অর্ধেক মালিক। তাই তো আমাকে আর আমার স্বামীকে জোর করে বলতো এই শরীরে সই করে নিতে চাইছে। আমরা সই করিনি বলে এত যত বিপদ। আমি কি করবো ভেবে পাচ্ছি না রে ভাই, ভেবে পাচ্ছি না। তার মানে তুই তোর স্বামীর সমস্ত সম্পত্তির অধিকারিনী? হ্যাঁ, সম্পত্তি কি বলছিস রে? আমি সবকিছুরই অধিকারিনী। এইটাই তো হচ্ছে আমার আজকে ভীষণ বিপদ। এই জন্যই তো আমার স্বামী আজকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কেমন করছে মনে হচ্ছে শয়তানটাকে সামনে চাপেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আমি এখন সেটা করলে হবে না রে ভাই, এখন সেটা করলে হবে না। বড্ড বিপদ। কারণ মানুষটা যদি এখন কিছু করে ফেলে, ওই আব্দুল্লাহ মানুষটা যদি কিছু করে ফেলে, আমি তখন কি করবো বলতে পারিস ভাই? তুই চল। কোথায়? তুই আমাদের ওখানে চল। না,
খুঁজবি না। তার চেয়ে বরং দিদি তুই আমাদের ওখানে চল, আমরা সবাই মিলে তোর বরকে খুঁজবো। না রে না, আমি এখন চলে গেলে হবে না। ওই অপ্তভোলা মানুষটা যদি আমার কাছে আসে, আমাকে এসে যদি দেখতে না পায়, তাহলে যে অনেক বিপদ হয়ে যাবে। তাই বলছি যেভাবে হোক এখন আমাকে এখানে থাকতে হবে। আমার যে বড্ড বিপদ, মানুষটা যদি হঠাৎ এসে আমাকে দেখতে না পায়, তখন কি হবে রে ভাই? কাঁদিস না রে দিদি, কাঁদিস না। চোখের জলটা মুছে নিজেকে শক্ত কর। জানবি যার পাশে কেউ নেই, তার পাশে ওই সর্বশক্তিমান ঈশ্বর আছে। ওই ঈশ্বরে বিশ্বাস রাখ, দেখবি ওই করুণাময় ঈশ্বরই তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে রে দিদি। সমস্ত বিপদ থেকে তোকে রক্ষা করবে। শুভ, আবার আসিস ভাই, আবার আসিস। ঠাকুর, ঠাকুর তো দিয়ে মনে হয় ঠাকুর যদি থাকতো তাহলে কি আমার স্বামীর আজকে এরকম হতো? না না, ওগো দয়াময়, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর। যাই হোক না কেন আমার স্বামী যেন ফিরে আসে ঠাকুর। আমার স্বামী যেন ফিরে আসে। থাকতে চাই, আমার লুকানোর ঘরটা দেখিয়ে দে। এই বিশ্বাস করতে কি সত্য বিশ্বাস করতে কি বেশি কথা বললে না যে বল আমি রাজা মস্তান। একটা ফলস কেসে পুলিশ আমাকে তাড়া করেছে, তাই লুকানোর জন্য আমি এই বাড়িতে ঢুকে পড়েছি। তাহলে পুলিশের সামনে যদি মুখ খুলেছিস না, তাহলে আমার লুকানোর ঘর। থ্যাংক ইউ। কে ওই লোকটা? হুবহু আমার স্বামীর মতো দেখতে। কি ও রাজা মস্তান নাকি অন্য কে? এক্সকিউজ মি ম্যাডাম, এইমাত্র আপনার ঘরের মধ্যে একটা লোক এসে প্রবেশ করেছে। আপনি তাকে আমার হাতে তুলে দিন। আমার ঘরের মধ্যে এইমাত্র একটা লোক এসে প্রবেশ করেছে? দিগন্তদা তুমি? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। দুর্গা, তুমি এখানে? এই বুঝি তাহলে তোমার সংসার? হ্যাঁ, কিন্তু তুমি কেমন আছো দিগন্তদা? ভালো আছি দুর্গা, খুব ভালো আছি, খুব ভালো আছি। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে ঠিক যতটা ভালো থাকা যায়, আমি ততটাই ভালো আছি দুর্গা। কিন্তু সেদিনকে যদি আমি চাকরিটা না পেতাম না, তাহলে হয়তো কোনো অনিশ্চয়তার অন্ধকারে আমি হারিয়ে যেতে পারতাম। তুমি আমাকে ক্ষমা করো দিগন্তদা। সেদিন আমার বউমের ওই ষড়যন্ত্রে আমাদের দুজনের জীবনটা যে শেষ হয়ে গেছে দিগন্তদা। তুমি আমাকে ক্ষমা করো। কি লাভ, কি লাভ দুর্গা? এখন আর এই সমস্ত কথাগুলো বলে কি লাভ? কোনো লাভ নেই দুর্গা। একটা শুকনো মৃত প্রায় চারা গাছের মধ্যে বারে বারে সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি লাভ হবে? আমি তো কিছু বুঝতে পারছি না দুর্গা। তার থেকে এই অনেক ভালো হয়েছে দুর্গা। কত ভালো বর তোমার, অর্থ সম্পত্তি সম্পদ সব তো তোমাদের কাছে আছে। এই দিগন্ত বিশ্বাস তোমাকে কি দিতে পারতো বলো তো দুর্গা? কিচ্ছু না। এই ভালো হয়েছে দুর্গা, এই ভালো হয়েছে। আমি যে কি সুখী আছি সে একমাত্র ঈশ্বরই জানে। তাই তো তোমার হয়ে ওই ঈশ্বরকে আমি ধন্যবাদ। দিগন্তদা, এই মাত্র তোমার ঘরের মধ্যে যে লোকটা প্রবেশ করেছে সে কিন্তু একজন খুনি, স্মাগলার। সুতরাং তুমি তাকে আমার হাতে তুলে দাও। লোক প্রবেশ করেছে ওই আমার ঘরে তো না, ভুল দিগন্তদা একবারই করেছিল। সেদিন বাস্তব সত্যটা সবার সামনে দাঁড়িয়েছে, তারপরে আমি বলতে পারিনি। আর তুমিও সেদিন আমাকে এতটুকু সাপোর্ট করো। কিন্তু এই পুলিশ অফিসার দিগন্ত বিশ্বাস আজ কোনো ভুল করেনি। সে নিজের চোখে দেখেছে ওই ক্রিমিনালটা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। দুর্গা, তুমি তাকে আমার হাতে তুলে দাও। বললাম তো আমার ঘরে কোনো খুনি স্মাগলার কেউ প্রবেশ করেনি ইন্সপেক্টর সাহেব। Well done, Durga, well done. Keep it up, keep it up. কিন্তু
খালি হাতে ফিরে যাওয়ার জন্য আমি আসিনি ম্যাডাম। I have a search warrant from my department to search everything for this bloody criminal. So will you please give me your kind cooperation, madam? Otherwise, I have to use my legal power. অর্থাৎ আমাকে আমার আইনি ক্ষমতাটা প্রয়োগ করতে বাধ্য হতে হবে। আপনি মনে ভুলে যাচ্ছেন ইন্সপেক্টর স্যার, একটা বাড়িতে একটা ভদ্র মহিলার কতটা ক্ষমতা। আর আপনি যদি তল্লাশির নাম করে কোনো কিছু করতে চান, তাহলে কিন্তু আমি চিৎকার করে বলতে বাধ্য হব যে আপনি তল্লাশির নাম করে আমার শ্লীলতাহানি করতে চাই। কেন কেন বারবার এই দিগন্ত বিশ্বাসের সঙ্গে তোমরা একটাই নোংরা পলিটিক্স করে চলেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো একটা আদর্শ গৃহবধূ হওয়ার চেষ্টা করেছিলে, একটা সুন্দর সংসার করার চেষ্টা করেছিলে, কিন্তু আজ তোমার মনটা এত ছোট কি করে হয়ে গেল দুর্গা? আমি বুঝতে পারছি না। বলো আমি অবাক হয়ে যাচ্ছি দুর্গা, তোমার মতো মেয়েটাকে সেই কোন ছোটবেলা থেকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, মনে প্রাণে ভালোবেসেছিলাম, কিন্তু আজ আমার নিজের জন্য বড্ড দুঃখ হচ্ছে না দুর্গা। আজকে তুমি যতই বাধা দাও আর যতই চেষ্টা করো, আমি কিন্তু তোমার একটা কথা শুনবো না। আমি তোমার আমি বলছি আপনি ওখানে যাবেন না ইন্সপেক্টর। সেটাই তো আমি দেখতে আছি দুর্গা। ওই ঘরের মধ্যে যে শুয়ে আছে সে তোমার স্বামী না আমার খুঁজে না আশা। বাবু, হ্যাঁ তবু তুমি তোমার স্বামীকে আসামিটা দিয়ে পুলিশের হাতে তুলে দেবে বলে পুলিশ দেতে তো বুদ্ধি বলেছিলেন না? কে তুমি? আমি 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 ওই মেয়েটা বল গো বল, ভিক্ষা করতে না বুদ্ধি হবো হবো হবো। তুমি 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 চলো না, তুমি ওই পুলিশ বাবুকে বলে দাও তো আমি হলাম তোমার স্বামী। বলেছিলাম আমার ও ঘরে আমার অসুস্থ স্বামী শুয়ে আছে। বিশ্বাস হলো না ইন্সপেক্টর? আনবিলিভেবল, ইম্পসিবল। আমি অবাক হয়ে যাচ্ছি দুর্গা। কিন্তু তোমার স্বামী এই গওয়ারা অনেকটা আমার খুঁজে ফেরা আসামি রাজা মস্তানের মতোই। তাহলে এবার নিশ্চয়ই এবার তাহলে আমাকে ফিরে যেতে হয়। অসময়ে তোমাদের বাড়িতে এসে তোমাদের বিরক্ত করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর তোমাদের জীবনটা সুখে শান্তিতে ভরে উঠুক, ওই ঈশ্বরের কাছে আমি এই কামনাটাই তোমার সাথে কিন্তু আমার আবার দেখা হবে। আশা বেস্ট অফ লাক। এইভাবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার আগে আপনি বলেন তো, আমার স্বামীর এইসব জামা কাপড় পরে আপনি আমার স্বামীর মতো সেজেগুজে এখানে এলেন কেন? এছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না। জানেন তো, ঘরের মধ্যে প্রথমে ঢুকেই আমি আপনার স্বামীর ছবিকে নিজের ভেবে চমকে উঠেছিলাম। পরে বুঝলাম ওটা আমার নয়, আপনার স্বামী গবারামের ছবি। আর মুহূর্তের মধ্যে মাথায় একটা আইডিয়া খেলে গেল। তখন পুলিশের চোখে তুলে দেওয়ার জন্য আপনার স্বামী পোশাক পরে আমি আপনার ডুপ্লিকেট স্বামী সেজে গেলাম। এত তাড়াতাড়ি আপনি আমার স্বামীর চাল চলন সবকিছু গায়েব? হ্যাঁ, ঘরের মধ্যে আপনার যে ডায়েরিটা ছিল সেই ডায়েরিটা কয়েকটা পাতা উল্টাতেই আপনার স্বামীর সম্বন্ধে একটা রাফটাফ আইডিয়া পেয়ে গেলাম। ব্যাস শুরু হয়ে গেল আমার অ্যাক্টিং। এত বুদ্ধিমান আপনার, এত বুদ্ধি আমার। করতে হয় ম্যাডাম, করতে হয়। জানেন তো, পুলিশের সাথে বাঁচার জন্য আমাদের না অনেক অনেক কিছু করতে হয়। হ্যাঁ, তবে একটা কথা, আর যে উপকার আপনি করলেন তার জন্য শুধু ধন্যবাদ আপনাকে দেব না, প্রয়োজনে যদি দিন পাই এর প্রতিদান আমি আপনাকে অবশ্যই দেবো। সেই প্রতিদানটা যদি আজকে এক্ষুনি এই মুহূর্তে বললাম? এক্ষুনি?
জানাবো। আমার এই বাড়িতে ভীষণভাবে বিপদ জানি, তাই জন্য আমাদের শয়তান আসলে আমাদের দুজনকে সম্পত্তির জন্য আমাদের স্বামী স্ত্রীকে পড়িয়ে মারতে চাইছে। সেই ভয়ে আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কিন্তু কোথায় গেছে? জানি না, আমি কিচ্ছু জানি না, তাই বলছি ওটা একটা আস্ত শয়তান। ওর কাছ থেকে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আপনার স্বামী না ফিরে যাচ্ছে ততদিন আমি আপনার ডুপ্লিকেট স্বামী সেজে আপনার কাছে দিয়ে যাবো। আর সেই সঙ্গে শুধু আপনাকে আমি এই ডুপ্লিকেট স্বামী সেজে আপনার সামনে থাকবোই না, প্রয়োজনে সমস্ত বিপদ থেকে আমি আপনাকে অবশ্যই রক্ষা করবো। তাই ঈশ্বরের কোনো ক্ষমতা নেই তোদেরকে আমার হাত থেকে রক্ষা করা। দলিলটা সই করিয়েছে? না না, আমার বউ বলেছে ওই দলিলে সই করবে না, ওই দলিলে সই করবে না। ও বউ চলো তো বউ, চলো তো আমরা ঘরে চলে যাই, চলো তো। বললাম না, বলবে না। আমার স্বামী যতক্ষণ না বলবে আমি ওই দলিলে সই করব না, করব না, করব না। না, যাদায় যাদায় ধর্মস্য নামের বদলে বিনাশায় চ দুষ্কৃতম অহম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। রাজা কোথায় গেল আমার রাজা? তবে কি রাজাকে এই পুলিশ খেয়ে ফেলেছে নাকি পুলিশ সেগুলো দিল? দাদা আমাকে ভাবি দিয়ে রাজা কখনো চলে যেতে পারে না। ফিরে এসো রাজা, ফিরে এসো। জি দাদা, তুমি মদ খেয়েছো? মানুষ মদ কেন খায় বলতো? কেন? দুঃখে আর নয়তো খুশিতে। তুমি কার খুশিতে মদ খেয়েছো দাদা? চাকরি বার খুশিতে। তুমি চাকরি পেয়েছো দাদা? আরে চাকরি চুরি। পেয়েছো? আমি একদিন ক্যাটারিং এর কাজ নিয়ে এক বাবুর বাড়িতে গেছিলাম। দাদা সেই বাবু দুটো লেদ কারখানার মালিক। তার হাতে পায়ে ধরে বলতে সে আমায় একটা চাকরি দিয়ে দিল। ও তোকেও একটা চাকরি দেবে বলেছে। না দাদা, আমি চাকরি করবো না, আমি রাজাকে নিয়ে ঘর বাঁধবো। রাজাই দেখছি জীবন তারা বিগড়ে দিয়েছে। সারাকে সামনে পেলে কেটে কুচি করে দেবো। চল আমার সঙ্গে। না না, আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি যাবো না। না গেলে জোর করে দিতে হবে। চল চল। ফাটা কপাল। এই দৃশ্য দেখে আপনারা আবার বিচলিত হবেন না জানো? এটা কিন্তু ওদের শিকার ধরার ফাঁদ গো। এই মাগিকে দেখে যখনই ওকে বাঁচানোর জন্য আপনি ঝাঁপিয়ে পড়বেন, অমনি ওরা সমূর্তি ধারণ করে আপনার একেবারে সারে সর্বনাশ করে ছাড়বে। এর থেকে বরঞ্চ চল আমরা কেটে পড়ি, চল। দাদা তোমরা যেও না, আমাকে জোর করে সর্বনাশ করতে নিয়ে যাচ্ছে। তোমরা যেও না, তোমরা আমাকে বাঁচাও। হায় গো ওদের ফাটা কপাল। করে নিয়ে যাচ্ছে মানে? তুমি সেই মেয়েটা না? তোমরা আমাকে বাঁচাও। আমার দাদা আমাকে জোর করে এই মুখ পোড়া, দাদা। জোর করে কোথায় নিয়ে যাচ্ছিস মুখ পোড়া? তোর কেমন দাদা শুনি? নিজের দাদা ওকে চাকরি করাতে নিয়ে যাচ্ছি। চাকরি? আজকালকার বস্তা বস্তা টাকা নিয়ে গেলেও ওই নেতা মন্ত্রীর পায়ে তেল মারলেও যে চাকরি পাওয়া যায় না গা। আরে এই মাকড়া ওকে বিনা পয়সায় চাকরি দেবে। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমাদের নিজেদের মধ্যে কাউকে মাথা গলা যাবে না। যা বলো। মুখ পোড়া লাউটা, কাকে তুই কি বলছিস?
ঠেছে লাঠিলে ওই গেল ঠ্যাং ঠেছে লাঠিলে ওই গেল ঠ্যাং লাগলো মাথায় তোমার ঠ্যাং ও চাদরে যেমন তৈরি ঠ্যাং ও চাদরে যেমন তৈরি ঠ্যাং ও চাদরে যেমন তৈরি ঠ্যাং এখন সবাই ভয় পায় আর পাবেই না বা কেন? এই সমাজে যদি সৎ নাগরিক বলে কেউ থেকে থাকে তো এই হিজড়েরাই আছে। আমরাই আছি গো, আমরাই। এই, সাবধানে থেকে আমরা চলি। ও মুয়া, এ চেলা পিলা, ভেঙে মানুষ রয়েছে প্রাইজ বেঁচে গেলাম, নাহলে সত্যি আমার সর্বনাশ করে দিত। আরে আমার তো এখন মনে হচ্ছে সত্যি কেউ আমার নিজের দাদা। আরে যাকে যাক মরকে যাক, ওসব কথা না চিন্তা করে রাজা এলে আমি তার হাত ধরে এখান থেকে পালিয়ে যাবো। পালিয়ে যেতি বাবা, পালিয়ে যেতি ওখান থেকে পালিয়ে যেতি। আর আমি ওখানে ঢুকবো না, আর আমি এখানে যাবো না, ওখান থেকে পালিয়ে যেতি বাবা। সত্যি তুমি এসেছো রাজা, তুমি আপনি এসেছো রাজা। তুমি আমার ঢালো বলছি, আমার তাতে তো তোলার দে, আমার তাতে তো তোলার দে, আমার ঢালো, আমার ঢালো বলছি, আমার ঢালো। রাজা তুমি কি আমাকে চিনতে পারছো না রাজা? যেমন তোকে চিনবো, তেমন তোমাকে চিনবো। তোমার কাছে যেতে চিনি না, তোমার কাছে আমি যেতে আমি তোমার চিনি না। রাজা তুমি একটিবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমার তুমি ঠিক চিনতে পারবে। আমি তোমার ঝুমরি রাজা, আমি তোমার ঝুমরি। ধুমলি বলে তো আমার কেউ ছিল না। রাজা আমার শুধু একটা বউ ছিল, আর তুই বউ আর আমার নেই। না না, আমি পালাই বাবা, আমি পালাই। দাঁড়াও বলছি, দাঁড়াও। তুমি একটিবার তুমি আমাকে দিকে ভালো করে তাকিয়ে দেখো। কেন তুমি এভাবে বোকা বোকা কথা বলছো? রাজা তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। পুলিশের হাতে মার খেয়ে নিজের স্মৃতিশক্তিটুকু ভুলে গেছে। এখন আমি ওর প্রাণ শক্তিটুকু কেড়ে নেব। না, আমার রাজা তুমি কোনো কিছু করবে না। রাজা তুমি এই দাঁড়াও তো। তোমরা তদন্তে আমাকে লাদা লাদা করতো কেন গো? আমি লাদা নই গো, আমি লাদা নই। আমি হলাম একটা পথের ভিখারি। একটা পথের ভিখারি তো তুমি লাদা হতে পারে না। না পারে রাজা, পারে রাজা, না পারে। তুমি যে আমার মনের রাজা, তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। তুমি ঠিক চিনতে পারবে। এসো রাজা, তুমি আমার কাছে এসো। তার আগেই তোর বুকটাকে খালি করে রাজাকে আমি দূরে সরিয়ে দেবো। সারা তোর ওই রাজার জন্যই বুকটাকে বন্ধ করছে। দূরে সরিয়ে দেবো। রাজা কোথায়? পুরো একেবারে শেষ হয়ে গেছে। তুই আর অশান্তি করিস না, শুধু অশান্তি করিস না। তুই চোখ কান বন্ধ করে রাখ। বলো কি মা, দিনের পর দিন বহুদিন এই ব্যবচার আমাদের চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে? না এ আমার পক্ষে সম্ভব নয় মা। কি সব বলছিস? দিনরাত তোরা শুধু নিজের কথাই ভাববি, আমার দুর্গা মায়ের কথা ভাববি না। তার কথা তোর জানতে ইচ্ছে করে না? করে মা, করে। এবারই সবাই দিদির কথা মন থেকে মুছে ফেললেও আমি তা পারিনি। তাই তো মা, তোমাদেরকে না জানিয়ে আমি দিদির বাড়ি গিয়েছিলাম। মা গিয়েছিলি বাবা, গিয়েছিলি। তা সে কি করছে বলি? সে তার হাবাগোবা স্বামীটাকে মেনে নিয়েছে তো? আমাদের কথা কিছু জিজ্ঞাসা করলো? তার বাবার কথা সে জিজ্ঞাসা করেছে? তোমার কোন প্রশ্নের জবাবটা আগে দেবো সেটাই তো আমি ভাবতে পারছি না মা। তার মানে মানে তোমার মেয়ে তো এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে গো মা। হাবাগোবা স্বামী তো কি হয়েছে জানো মা? তোমার মেয়ে এখন দামি দামি শাড়ি পরে
দামি দামি গা ভর্তি গয়না পরে একেবারে রাজরানী সেজে বসে রয়েছে। আমি যেতেই না, আমি যেতেই, আমাকে কোথায় বসাবে, কি খেতে দেবে সেই নিয়েই তো সারাক্ষণ ব্যস্ত মা। জানো মা, আমাকে দিদি এমন ভালো ভালো খাবার খেতে দিল, সেই খাবারগুলো আমি কখনো চোখে দেখিনি মা। ছেলে, এই ছেলে, বলি যে কথাগুলো তুই বললি সেই কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বল দেখি। ধরা পড়ে গেলাম মা, আসল সত্যিটাকে হাজার চেষ্টা করে আর গোপন রাখতে পারলাম না। তুই তো সত্যি রে শুভম, তাহলে আমার মেয়েটা কি চির দুঃখিনী রয়ে গেল? বাবা, বাবা, দুঃখে যার জীবন গড়া, সুখ কি কখনো তার কপালে আসে বাবা? সুখ কি কখনো তার কপালে আসে? তার মানে কি বলতে চাইছিস তুই? বাবা, দিদির জীবনটা ওই শয়তান মহেশ মল্লিক একেবারে শেষ করে দিয়েছে। আর তার ওই অত্যাচারের ভয়ে জামাই বাবু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। দেখবে বাবা, ওই দুঃখে আতঙ্কে একদিন আমার দিদিটা মনে হয় শেষ হয়ে যাবে বাবা, শেষ হয়ে যাবে। না, এ হয় না, এ হতে পারে না। ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো আমার দুর্গাকে, তুমি এখানে ফিরিয়ে নিয়ে এসো। থামো তো, এ বাড়িতে তো মরা কান্না কিসের? কে মরেছে এ বাড়িতে শুনি? কি হলো? আপনাকে সেই কখন আমি বাজারের ব্যাগ আর ফটো দিয়ে বাজারে যেতে বলেছি, এখানে দাঁড়িয়ে কি করছেন? না মানে এখন ওই বাজারে টাকাটা পাইনি তো তাই। কি? বাজার করার টাকাটা পর্যন্ত আপনার কাছে নেই? নাকি আমার জন্মদিনের পার্টির বাজার বলে টাকা না থাকার বাহানা মারছেন? কি হলো? আপনি ওদের জোড়াছড়া হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে কি? হ্যাঁ, টাকার টাকার আমার দিকে তাকান বলছি। কি হলো? আমার মুখ ভার করে দাঁড়িয়ে আছেন কেন? কি হলো বলুন। হ্যাঁ, মানে বলছিলাম কি, আমার আমার ভীষণ লজ্জা করছে মা, আমার আমার ভীষণ লজ্জা করছে। ও তাহলে চক্ষু লজ্জা আপনার আছে বলুন। হ্যাঁ অবশ্যই তোমার মতো না থাকলেও কিছুটা হলেও আছে। তবে আমি কি বলছিলাম বৌমা, আমি বাজারে না গিয়ে তুমি যদি যেতে তাহলে আমার মনে হয় এখানকার দোকানদাররা তোমাকে এমনিতেই মাল দিবে। Shut up! আপনি আমাকে অপমান করছেন। আর অপমান বোধ তোমার আছে নাকি বৌমা? তাহলে এরকম নির্লজ্জ অসভ্য পোশাকে তুমি শ্বশুরের সামনে আসতে পারতে না। কি বললেন আপনি? আর কবে তুমি নিজেকে পাল্টাবে বৌমা? আর কবে তুমি নিজেকে পাল্টাবে? এই উগ্র আধুনিকতার শ্বাস তুমি ছাড়ো, উচ্ছৃঙ্খলতা পরিত্যাগ করো। তুমি তো দীর্ঘদিন আমার সংস্পর্শে আছো বৌমা, কোনটা সত্য আর কোনটা সুন্দর তাকে তুমি আজও বোঝো না। তোরা কি করে বুঝবে বাবা? তুমি হলে সেকেলে অশিক্ষিতা মহিলা, তাই তোমার ছেলেমেয়েরা ছোটবেলায় মা মা বলে তোমার বুকে ঝাঁপ দিয়ে পড়তো, আর ওরা উচ্চ শিক্ষিতা শিক্ষিত। ওদের ছেলেমেয়েরা বড় হয়ে ওই দূর থেকেই বলবে হাই মামি, হাই ড্যাডি। কি? আমাকে এত বড় অপমান! আজকে জুতো মেরে মুখ ভেঙে এই পুরো শক্ত গালে বসে যদি অক্ষত থাকে কিনা সেটা পরখ করতে আগে নিজের গালে বসিয়ে দেখো। তুমি আমার গালে জুতো মারলে? হ্যাঁ মারলাম, আর একবার নয় আমি 100 বার মারবো। আর কোনোদিন তুমি বাবাদের হাত ধরো, তোমার হাত দুটো না আমি টেনে ছিঁড়ে নামিয়ে দেবো। তাতে করবে এ তো কাপুরুষের মতো দেশের পুরুষের হতে চাইছো বউ পিটিয়ে। কিন্তু তুমি বোধহয় জানো না আমার লাভলি বোন যদি তোমাদের নামে থানায় একটা কমপ্লেন করে দেয় না, সবাই কোমরে দড়ি বেঁধে টানতে টানতে ঘরে করে দিয়ে যাবে। আমি তা করবো না দাদা, কারণ বাবা মায়ের অমতে ওকে বিয়ে করে আমি এখানে ওদের ছেলে চিরদিনের মতো চলে এসেছি। এখন যদি ওদের আমি জেলে পুরে দিই তাহলে যে আমার থাকার কোনো জায়গা থাকবে না দাদা, আর কোনো জায়গা থাকবে না। আর সেইটা এরা জানে, খুব ভালো করে জানে, আর তাই এরা সেইটা সুযোগ নিয়ে আমাকে অত্যাচার করে আমার উপর। তুমি আমার বাবার কাছে জুতো মারতে গিয়েছিলে কেন? তুমি
জুতো মারাটাই দেখলে? একটা মেয়ে কতখানি অপমান হলে তবে এই কাজটা করতে পারে সেটা বোধহয় জানা নেই, তাই তো? সরি, আপনাদের এই ফ্যামিলির ব্যাপারে না আমার মাথা গলানোটা ঠিক হয়নি। লাভলি বোন, শোন না, আমার মানি ব্যাগটা না বোধহয় ফেলে গেছি তোর বাড়িতে। তুই একটু মানি ব্যাগটা পেয়েছিস কি? মানি ব্যাগ মানে তোর পকেটেই তো ছিল, কি এখন নেই তো? না রে, দেখ না। ব্যাস that's আমি তো ভেবে পাচ্ছি না, মল্লিক মশাই তো বেশি বৌমার ঘরে চলে গেল। যদি কিছু হয় তাকে ওখানেই হয়েছে। কি উল্টো পাল্টা কথা বলছে? প্রথমে আপনার সাথে দেখা হলো, আপনি দুর্গার কুশল বিনিময় জানতে চাইলেন, বিজয়ার প্রণাম করলাম। আর মানে কি বলতে চান আপনি? আরে বাবা এত কথা বাড়িয়ে লাভ কি বলো তো? তুমি তোমার বাবা মাকে সার্চ করলেই তো সমস্যাটা সমাধান হয়ে যাবে। যারা চোর না তারাই শুধু অপরকে চোর ভাবে লাভলি, কিন্তু আমার বাবা নেবর দৃঢ় বিশ্বাস আমার বাবা মা এমন নোংরা কাজ কখনোই করতে পারে না। সেটা তো তুই ভাবছিস বাবা, পড়ো ওরা তো ভাবছে না, তাই ওদের শান্তির জন্য তুই আমাদের পরীক্ষা কর বাবা, তুই আমাদের পরীক্ষা কর। না মা, না তা হয় না। আমি বলছি বাবা, আমি বলছি তুই আমাদের সার্চ কর রে। আজকের এই অগ্নি পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে দে বাবা, আমাদের উত্তীর্ণ হতে দে। আয় বাবা আয়, তুই আমাকে সার্চ কর বাবা, আমাকে সার্চ কর। তুমি তোমার বাবাকে সার্চ করো, আমি তোমার মাকে দেখছি। কি বাবা? পেয়েছো? আচ্ছা দেখো 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 ওর ভেতর টাকাগুলো ঠিক আছে কি আগে দেখো, আছে তো সব? ঠিকই আছে, ঠিকই আছে। আরতি, আমি স্বপ্ন দেখছি না আমি জেগে আছি, বলতে পারো আরতি? আচ্ছা তুমি বলো তো, আকাশটা স্থির হয়ে আছে তো? বাতাস বন্ধ হয়ে যায়নি তো? চৌচির হয়ে যায়? তুই বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। ছি বাবা, তোমার যদি এতই টাকার প্রয়োজন তুমি আমায় বলে না কেন? ধার দেনা করে যেখান থেকে হোক আমি তোমার টাকার চাহিদা মেটাতাম। বাবা তুই এসব কি বলছিস? যে মানুষটা সারা জীবন আত্মীয়তা করে তোদের 3 ভাই বোনের মুখে অন্ন জুগিয়েছে, আজ তাকে তুই চোর অপমান দিচ্ছিস বাবা, চোর অপমান। কিন্তু মা, চুরির মাল যার পকেটে পাওয়া যায় তাকে তো চোরই বলে। যতই হোক তোমার বাবা হলো দেবতা, বুঝলে? বাবা হলো দেবতা। আমি আমার চোর দেবতাদের সাথে এই বাড়িতে এক ঘরে কিচ্ছুটি থাকবো না। আমি বললাম, তুমি থাকো তোমার চোর দেবতাদের সাথে। লাভলি, তুমি কোথাও যাবে না। যেতেই যদি হয় এই চোর দুটো বাড়ি থেকে যাবে। এই মুহূর্তে তোর দুজন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বড় আমাদের চোর বলছে, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। ও তোমাকে চোর বলেনি আরতি, ও তোমাকে চোর বলেনি, চোর বলেছে আমাকে। আরতি আমাকে গর্ভধারিণী মা 10 মাস তোমার ওই গর্ভে ওকে ধারণ করেছিল। ওর যখন অসুখ হয়েছে তখন তুমি রাত্রি জেগে ওর সেবা শুশ্রূষা করেছ, ওর কপালে তুমি জল পট্টি দিয়েছ। কষ্ট তো তুমিও কম করোনি গো। সেই 10 মাইল রাস্তা হেঁটে শহর থেকে তুমি ডাক্তার নিয়ে এসেছো, আমার পরমের রোগ তুমি সারিয়েছো, আর সেই পরম আমাদের চলে আরতি চোর বাপের এই সমস্ত কথা কে মনে রাখে, করতে পারে আরতি? পারে না আরতি, পারে না কেউ। এই চোর বাপে এই কথা মনে রাখে আরতি? আর কেন মায়াবাড়ি লাভ হলো তো? যখন নিজের রক্তই আমাদের তাহলে সেই রক্তের সাধন কেটে
চলো চলো আরতি চলো, এই আমাদের শেষবারের মতো গ্রহণ করে আমরা চিরতরে বিদায় নিই। ওগো ওগো বাস্তু দেবতা, আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা